সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের এই পরিবর্তিত পরিস্থিতি, যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই বাজে অবস্থায়, যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ একেবারে তুঙ্গে, যখন একে অন্যের বিরুদ্ধে সংঘর্ষে ঝাঁপিয়ে পড়ছে, যখন দেশের মানুষ সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছে, যখন নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের তাড়না রয়েছে, আরেকটি গ্রুপ নির্বাচনকে দেরি করার জন্য চেষ্টা করছে, তখন সেনাপ্রধান একটি কড়া বার্তা দিলেন এবং তার বার্তাটি এতটাই গুরুত্বপূর্ণ, তার কথা শুনে মনে হচ্ছে কেন জানি এভাবে চলতে থাকলে দেশে একটি যুদ্ধ আসন্ন। সেটি ইন্টারনাল যুদ্ধ হইতে পারে, দেশের মধ্যকার যুদ্ধ হইতে পারে, মধ্যে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ হইতে পারে, অথবা অথবা বাংলাদেশের উপর অন্য কেউ, যে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে এতে সেখানে অন্য কেউ বাংলাদেশের উপর আক্রমণ চালাতে পারে, যার কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। সেনাপ্রধান মঙ্গলবার এই বার্তাটি দিয়েছেন, তবে তিনি এর আগের দিন সোমবার আরো একটি বার্তা দিয়েছেন, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের একটি রেড লাইন দিয়ে দিয়েছেন। তার এই রেড লাইন এখন আজকে মঙ্গলবার এর পরের দিন যে রেড লাইন, আরেকটি রেড লাইন এঁকে দিলেন। এতে এতে বার্তা স্পষ্ট যে দেশে একটি সংঘাত আসন্ন, যদি না এই সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিরোধ রয়েছে সেগুলো মীমাংসা না হয়। অর্থাৎ সেনাপ্রধানের কাছে ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক এমন কোনো বার্তা রয়েছে যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, গৃহযুদ্ধ বলেন, বাহিরের থেকে আক্রমণ বলেন, এরকম কোনো কিছুর একটা ইঙ্গিত অন্তত তার বক্তব্যে পাওয়া যাচ্ছে। আমি প্রথমে তার মঙ্গলবারের বক্তব্যটি একটি, যেখানে তিনি একেবারে কড়া ভাষায় তিনি বলেছেন, তিনি রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এই বক্তব্যটি দিয়েছেন। তারও আগের দিন সোমবার তিনি সাভারে একটি বক্তব্য দিয়েছেন, সেটাও আমি তুলে ধরবো। এই দুটি এক করলেই আপনারা বুঝতে পারবেন আসলে দেশ কোন দিকে যাচ্ছে এবং সেনাপ্রধান আসলে কেন এই হঠাৎ করে এই হুঁশিয়ারি শব্দগুলো উচ্চারণ করছেন। তিনি বলছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন আমি সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নইলে আপনারা বলবেন আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, মানে বারবার কিন্তু তিনি বলছেন আমি সতর্ক করে দিচ্ছি, আমার কোনো আকাঙ্ক্ষা নেই। অনেকে বলা বলি করছেন হয়তো দেশের এই পরিস্থিতি চলতে থাকলে সেনাবাহিনী, আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনী যেন ক্ষমতা নিয়ে নেয়। তিনি এটা স্পষ্ট করেছেন, আমার কোনো আকাঙ্ক্ষা নেই, আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা, অর্থাৎ তিনি অবসরে যাওয়া। আই হ্যাড এনাফ লাস্ট 7-8 মান্থস, মানে তিনি অনেক কিছুই যথেষ্টই দিয়েছেন গত 7-8 মাস ধরে, মানে শেখ হাসিনার পতনের আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি অনেক কিছুই দিয়েছেন। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসতে। খুবই চমৎকার বার্তা, কিন্তু সতর্কতা, সতর্কতা। এই সতর্কতা আসলে কিসের জন্য দেশের মানুষ অন্তত কিছুটা কিছুটা হলেও আঁচ করতে পারবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিছুটা হলেও আঁচ করতে পারবে। এই আরো যেসব রাজনৈতিক দল রয়েছে, বিএনপি, জামায়াত বা শিক্ষার্থীদের যে নতুন রাজনৈতিক দলটি আসছে এবং অভ্যুত্থানকারী যে নেতারা রয়েছেন, তারা তারা তাদের মতো করে একটা মেসেজ কিন্তু পাচ্ছেন এই বক্তব্যের মধ্য দিয়ে। সেনাপ্রধানের বক্তব্যে এটা স্পষ্ট, একেবারে স্পষ্ট যে এভাবে চলতে থাকলে এবং বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, এতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্নের জায়গায় পৌঁছেছে। এই বিপন্নের জায়গায় কেন পৌঁছেছে? হয়তোবা এই সুযোগে কেউ আমাদের উপর আক্রমণ করতে পারে, অথবা কেউ তাদের সেনা ডিপ্লয় করতে পারে, অথবা বাহিরের থেকে, অথবা কেউ এই সুযোগে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করে তারা সীমান্তের জায়গা দখল করে নিতে পারে, যে যার মতো করে ফায়দা লুটে নিতে পারে, অথবা যেই পরিস্থিতি চলছে দেশে একটি গৃহযুদ্ধের এক ধরনের শঙ্কা করছেন সেনাপ্রধান। সেই জায়গা থেকে তিনি তার বাহিনীকে সেরকম সতর্কতা বার্তা না দিলেও তিনি কিন্তু স্থিতিশীল থাকার কথা বলছেন। আমি সে কথায় আসব। তিনি বলছেন আরেকটি জরুরি বিষয়, যেটা আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কারণ রয়েছে। প্রথম কারণটা হচ্ছে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। একটা এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য, যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি। তারা খুব ভালোভাবেই জানে এই সময়ে এই সমস্ত অপরাধ
করা যায়, তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে, আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। তিনি বলছেন দেশে যে পরিস্থিতি চলছে, একে অন্যের বিরুদ্ধে হানাহানি করছে, রাজনৈতিক দলগুলো বিশেষ করে সাধারণ মানুষও একে অন্যের বিরুদ্ধে হানাহানি করছে, কেউ জমি নিয়ে লড়াই করছে, রাজনৈতিক দলগুলো একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করছে, সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো বিষোদ্গার করছে, সরকার রাজনৈতিক দলগুলোর বিষোদ্গার করছে। এই সুযোগে অপরাধীরা সুযোগ পেয়ে যাচ্ছে। তিনি কোনো আওয়ামী লীগ শব্দ উচ্চারণ করেনি। আমাদের দেশে কিছু ঘটলেই আমাদের উপদেষ্টারা এতদিন বলে দিচ্ছেন যে হচ্ছে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের দোসররা করছে, কিন্তু তিনি সেই সব শব্দ উচ্চারণ করেনি। প্রকৃত অপরাধীদের কথা তিনি উচ্চারণ করেছেন, এবং এই অপরাধীরা এই দেশের এই ক্রান্তি লগ্নে যখন হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো যখন তাদের হচ্ছে সর্বোচ্চ জ্ঞানের পরিচয় দেওয়ার কথা ছিল, ধৈর্যের পরিচয় দেওয়ার কথা ছিল, সরকার তাদের দিক থেকে সর্বোচ্চ মানে দেশ পরিচালনায় সর্বোচ্চ দক্ষতা দেখানোর দরকার ছিল, সেই সময়ে যখন এগুলো সবগুলোই দুর্বল অবস্থায় তারা প্রদর্শন করছেন, তখন অপরাধীরা সুযোগ পেয়ে বসেছে বলে তিনি বলছেন, এবং এই কথাটি বাস্তব। একই সঙ্গে তিনি বলছেন পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এসব বাহিনী অতীতে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন, খারাপ কাজের সঙ্গে অসংখ্য ভালো কাজও করেছেন। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে ইফেক্টিভ রেখেছে। সেজন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। অর্থাৎ তিনি আগের সময়কার কথাগুলোকে বলছেন, যেখানে সবাই একসঙ্গে কাজ করার কারণেই হচ্ছে একটা স্থিতিশীল পরিস্থিতি দেশে ছিল। তিনি সামহাউ বলার চেষ্টা করছেন দেশটা যে স্থিতিশীল পর্যায়ে এখনো রয়েছে, এটার কারণ হচ্ছে সবগুলো ফোর্স একসঙ্গে কাজ করার কারণে। তাদের ভুল ত্রুটির কথাও তিনি উল্লেখ করেছেন, তাদের ভুল ত্রুটি অপরাধ থাকতে পারে, সে বিষয়ে তিনি বলেছেন এর মধ্যে যারা কাজ করেছে তাদের যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটা বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজ করব এই সমস্ত অর্গানাইজেশনগুলোকে যেন আন্ডারমাইন না হয়, অর্থাৎ যেন দোষারোপ করে কাজ না করা হয়। আমরা জানি হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর র্যাব, ডিজিএফআই সহ এনএসআই কে এক ধরনের আক্রমণ করা হচ্ছিল, যে বলা হচ্ছিল যে হচ্ছে শেখ হাসিনা সরকার টিকে থাকার পেছনে এই এই বাহিনীগুলোর বা হচ্ছে এই দপ্তরগুলোর, এই ফোর্সগুলোর একটা ভিন্ন ভিন্ন ভূমিকা ছিল। কিন্তু শেখ হাসিনা তো তাদেরকে নির্দেশ দিয়ে সে তার মতো কাজ করিয়েছে। এই সরকার চাইলে কি এইসব সংস্থাগুলোকে তাদের মতো কাজ করাতে পারে না? অবশ্যই পারে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কি এই সংস্থাগুলোকে কাজ করাতে পারে না? অবশ্যই পারে। তাহলে সরকার কেন সেগুলো পূর্ণাঙ্গভাবে ব্যবহার করছে না? এটা অবশ্যই সরকারের দুর্বলতা, এবং সেনা প্রধান সেটাই বলতে চাচ্ছে, যদি কারো দোষ থাকে সেটার বিচার হবে এবং বিচার করতে হবে। তিনি আরো বললেন এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে খালি সেনাবাহিনী না, 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিডিপি আছে, আমার কাছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি একটা বিরাট আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায়, ক্যান্টনমেন্টে আরো 30,000 আসে, এটা দিয়ে আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এবং এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার্ড, আমরা এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। অর্থাৎ তিনি বলছেন এই যে অপরাধগুলো ঘটছে, এই যে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, দেশ যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে, দেশের মানুষ যে শান্তিতে নেই, চুরি চিন্তায় যে হচ্ছে, এগুলো আমাদের নিজস্ব তৈরি, এগুলো আওয়ামী লীগ এসে তৈরি করে দিয়ে যায়নি। তিনি যদিও আওয়ামী লীগের কথা বলেনি, অন্য কেউ এসে তৈরি করে দিয়ে যায় না। এটা এই সরকারের অদক্ষতা, এই বর্তমান যে রাজনৈতিক দলগুলো এক্সিস্ট করছে এবং যারা হচ্ছে রাজনীতি করে যাচ্ছে, তাদের অদক্ষতার কারণে এই কর্মকাণ্ডগুলো হচ্ছে। তিনি বলতে চাইছেন যে শুধুমাত্র 30,000 সেনা দিয়ে এটা নির্মূল করা যাবে না। একই সঙ্গে তিনি সাভারে যে বক্তব্যটি দিয়েছেন, তিনি একেবারে একটা রেড লাইন এঁকে দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে হচ্ছে তার সেনাদের উদ্দেশ্যে যে হচ্ছে অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে বল প্রয়োগ হয়ে যায়, করার দরকার পড়ে, সেক্ষেত্রে একেবারে না করলেই নয়, সেরকম বল প্রয়োগ করতে তিনি বললেন, তবে বল প্রয়োগ না করে থাকার জন্য বললেন। পাশাপাশি তিনি এও বলেছেন
যে হচ্ছে নির্বাচন, আগামী নির্বাচিত সরকার আসা পর্যন্ত তাদেরকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। অর্থাৎ অর্থাৎ সেনাপ্রধান স্পষ্ট বার্তা দিয়ে দিলেন নির্বাচিত সরকার এই দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার ক্ষমতায় বসা কতটা গুরুত্বপূর্ণ, একই সঙ্গে এই সরকারের ঠিক সেরকম তেমন কোনো বৈধতা নেই, বা হচ্ছে তারা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যে পারবে সেটা অন্তত সেনাপ্রধান স্পষ্টত দেখতে পাচ্ছেন। সেই জায়গায় তিনি তার সাভারের বক্তব্যে সরকারকে একটা রেড লাইন এঁকে দিলেন, নির্বাচনের বিষয়ে একটি তাগাদা দিলেন। একই সঙ্গে সরকারের যখন হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণাঙ্গ সাপোর্ট বা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে পূর্ণাঙ্গ বল প্রয়োগের জন্য যখন সেনা কর্মকর্তা, সেনা সদস্যদের দরকার, ঠিক তখনই জেনারেল ওয়াকারুজ্জামান বলে দিলেন অতিরিক্ত বল প্রয়োগ না করতে। অর্থাৎ সরকারকে সরকারের মতো করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার এক ধরনের একটি বার্তা দিয়ে দিলেন। আর মঙ্গলবারে যে বক্তব্য তিনি হচ্ছে রাওয়া ক্লাবে যে বক্তব্য, সেখানেই তিনি অন্যান্য রাজনৈতিক দল থেকে শুরু করে সরকারকে তিনি একটা রেড লাইন এঁকে দিলেন। আমরা জানি শেখ হাসিনার পতন কবে হয়েছিল। সবাই বলবেন যেদিন ছাত্র জনতা গণভবনে হামলা এই দখল নিয়েছে, যেদিন ছাত্র জনতা সংসদ ভবন দখলে নিয়েছে, অর্থাৎ 5 আগস্ট। অনেকেই বলবেন 5 আগস্টের কথা, কিন্তু না, আমি মনে করি শেখ হাসিনার পতন সেদিন হয়নি। যেদিন সেনাপ্রধান বলেছিলেন যে কোনো যৌক্তিক আন্দোলনে আমরা নাগরিকদের পক্ষে, সেদিনই সেনাপ্রধান শেখ হাসিনা সরকারের হাত ছেড়ে দিয়েছিল। সেনাপ্রধান যদি সেদিন বলতেন আমরা যে কোনো ভাবেই শেখ হাসিনাকে রক্ষা করব, যে কোনো ভাবেই আমরা শেখ হাসিনাকে গদিতে রাখবো, তাহলে তাহলে শেখ হাসিনা থাকতো, পালাতে হতো কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন। দেশে কি আরো সংঘাত হতো না? দেশের মানুষকে কি সেনাবাহিনীর বিপক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করতে হতো না? অবশ্যই করতে হতো। সেই ক্ষেত্রে কে জয়লাভ করতো সেটা কিন্তু বলা যাবে না। কিন্তু কিন্তু সেনাবাহিনী যদি শেখ হাসিনার হাত না ছেড়ে দিত, শেখ হাসিনার পতন এত সহজ ছিল না। ঠিক একইভাবে সেনাপ্রধান এখন যে বক্তব্য দিচ্ছেন, আমি মনে করি ওই শেখ হাসিনার পতনের আগে যে বক্তব্য, এই বক্তব্যটি ঠিক একই রকম গুরুত্বপূর্ণ। তিনি সামহাউ এই অন্তর্বর্তীকালীন সরকারের এতদিন ধরে তিনি যে ব্যাকআপ হিসাবে কাজ করেছেন, সেই ব্যাকআপের জায়গা থেকে তিনি সরে আসছেন। রাজনৈতিক দলগুলোকে দেশে শান্তি শৃঙ্খলা ফেরানোর বা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় তৈরি করার ক্ষেত্রে তিনি যে ব্যাকআপ বা হচ্ছে দেশকে সুশৃঙ্খল রাখার ক্ষেত্রে তিনি যে ব্যাকআপ হিসাবে কাজ করেছেন, তিনি সেখান থেকে কিছুটা হলেও সরে আসছেন, এবং তার বক্তব্য সেই ইঙ্গিতটাই আপাতত দিচ্ছে বলে মনে হচ্ছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই সেনাপ্রধানের এই বক্তব্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সেনাপ্রধানের বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে বা হচ্ছে কি মনে হচ্ছে, এগুলো অবশ্যই আমাদেরকে মন্তব্য করে জানাবেন।